আমি দ্রুত গাড়ি চালাতে লাগলাম, কিন্তু এতগুলো গাড়ির সাথে আর পেরে উঠতে পারিনি। আমাদের গাড়িটা চলতে থাকে, আর ওদের কয়েকটা গাড়ি আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে, আর গাড়িটা নষ্ট হয়ে যায়। এরই মধ্যে ওদের একটা গাড়ি এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়, যার কারণে গাড়িটা কন্ট্রোল হারিয়ে উল্টে যায়। আর আমি আর এরা দুজনে অনেক আঘাত পাই। অনেক কষ্টে গাড়ি থেকে বের হই, আর ইরাকে বের করি, কিন্তু তখন তার জ্ঞান ছিল না। মনে হয় মাথায় আঘাত লেগে চেঞ্জ হারিয়ে ফেলেছে। ইরাকে কোলে করে একটা জায়গায় বসে ওদের সাথে লড়াই করতে থাকি, একে একে ওদের সবাইকে মেরে আহত করে ফেলি। এদিকের আর জ্ঞান ফিরছে না, সেজন্য গাড়িতে থাকা পানির বোতল খুঁজে ইরার চোখে ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, এখন একটু ঠিক আছি। ওরা কারা ছিল? আমি তো জানি না, তবে চিন্তা করবেন না, ওরা ফাইল নিতে পারেনি। এখন কয়টা বাজে? এই তো ম্যাডাম, 12টা। কি, একটার আগে ক্লায়েন্টদেরকে এই ফাইল দিতে হবে? ম্যাডাম, এখানে তো কোনো গাড়িও নেই, হেঁটে যেতে হবে। ও শিট। হ্যাঁ চলুন, বলে যেই না উঠতে যাবে, আহ আহ, আমার পাটা মনে হয় গেল। কিন্তু ম্যাডাম, যাবেন কিভাবে তাহলে? আপনার তো পায়ে অনেক ব্যথা মনে হচ্ছে। তুই আমার বডিগার্ড, তুই কিছু একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি, যেভাবেই হোক তাড়াতাড়ি আমাদের অফিসে যেতেই হবে। আমি আমি যাক, পেয়ে গেছি। ইরাকে কোলে তুলে নিলাম। তোর সাহস কি করে হয় আমাকে কোলে নেওয়ার? তাড়াতাড়ি আমাকে নামা বলছি, নামা আমাকে। তাহলে আপনি যাবেন কি করে? ও শিট, আমি হাঁটতে পারছি না। সেই জন্যই তো আপনাকে কোলে নিলাম। আমি ইরাকে কোলে করে এরা আব্বুর অফিসে নিয়ে আসি, আর ইরাকে ওর আব্বুর কেবিনে বসিয়ে ডাক্তারকে ফোন দেয়, আর ডক্টর এসে ইরাকে ট্রিটমেন্ট করাচ্ছে। ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? তেমন ভয়ের কোনো কিছু নেই, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর, আপনি তাহলে এখন আসতে পারেন। ঠিক আছে, আর ওনার খেয়াল রাখবেন। ঠিক আছে ডক্টর। ডক্টর চলে গেল। ম্যাডাম, আপনি বসুন, আমি না হয় ফাইল নিয়ে ভেতরে যাচ্ছি। ঠিক আছে। আমি ফাইল নিয়ে বোর্ডরুমে ঢুকলাম। ঢুকেই, এই নিন স্যার বলে সামনে তাকাতেই তো আমি অবাক। আমার আব্বুর পেয়ে তানু আর আমার আব্বুর সাথে থাকা কয়েকজন লোকও এই বোর্ডে মিটিংয়ে আছে, যাদের সাথে শাহজাহান চৌধুরী মানে আমার আব্বু আমার সাথে ওনাদের পরিচয় করে দিয়েছিল। আমি দেরি না করে শফিকুল ইসলামকে ফাইল দিয়ে মুখে হাত দিয়ে জেনে রুম থেকে বেরোতে যাব, অমনি লোকগুলো ডাক দিল। স্যার, আপনি এখানে? স্যার শব্দটা শুনে আমি কিছুটা ঘাবড়ে যাই। স্যার কথা বলছেন না কেন? দেখুন, আপনাদের কথা ভুল হচ্ছে, আমি আপনাদের স্যার নই, আর না আমি আপনাদেরকে চিনি। কিন্তু আপনাকে দেখতে আমার স্যারের মতো। হয়তো আপনাদের কোথাও দেখার ভুল হচ্ছে। হ্যাঁ স্যার, ওই ছেলেটা তো আমার মেয়ের বডিগার্ড। কি বলছেন আপনি? হ্যাঁ, এই ছেলেটি আজ 2 মাস ধরে আমার এখানে বডিগার্ডের চাকরি করে। আসলে আমাদের স্যারের একটা ছেলে আছে, 2 মাস আগে আলাপ করিয়ে দিয়েছিল, সেজন্য হয়তো চিনতে কোথাও ভুল হচ্ছে। হতেও পারে। ইরার বাবা জিজ্ঞেস করলো ইরা কোথায়, ওকে তো দেখতে পাচ্ছে না। আসলে হয়েছে কি, আমার মেয়ের কিছু হয়নি তো? না তেমন কিছু না, আপনি মিটিংটা শেষ করুন, আমি আপনার কেবিনে অপেক্ষা করছি, ওখানে ম্যাডাম আছে। এদিকে আব্বুর অফিসের লোকগুলো দিকে তাকিয়ে দেখি ওনারা এখনও ভাবছে, সেজন্য আমি এখানে দাঁড়িয়ে না থেকে ইরার কাছে চলে যাই। ম্যাডাম, এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কিন্তু সেরে উঠতে কিছুদিন সময় লাগবে। বারবার আপনার কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। ওভাবে বলবেন না ম্যাডাম, এটা তো আমার দায়িত্ব। তারপরেও এভাবে কিছুক্ষণ কথা বলার পর শফিকুল ইসলাম ওনার কেবিনে ঢুকে পড়ে। এই তো স্যার চলে এসেছে। স্যার, আপনারা কথা বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে রুম থেকে বেরিয়ে ওই লোকগুলোকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর দেখি ওনারা অফিস থেকে বাইরে হতে যাবে, অমনি আমি পিছন থেকে ওনাদেরকে ডাক দিলাম, এক্সকিউজ মি। আচ্ছা, তোমাকে আমাদের এত চেনা চেনা লাগছে কেন? মনে হয় আগে কোথায় দেখেছি। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি আপনাদের বসের একমাত্র ছেলে। কিন্তু স্যার, আপনি এই কোম্পানির বডিগার্ডের চাকরি করেন কেন? এই নিয়ে তোমাদের ভাবতে হবে না, আর আজকের পর থেকে কারো সামনে আমাকে স্যার বলবে না, আর আমার পরিচয় কাউকে দেবে না। ওকে। আপনারা এবার আসতে পারেন। এখন হয়তো আপনারা ভাবছেন ওনাদের সাথে কেন কথা বললাম, এর কারণ হচ্ছে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। ওনাদের বিদায় দিয়ে ইরার কাছে যেতে লাগলাম। কেবিনের কাছে গিয়ে শুনতে পাই ইরার ওর আব্বু কথা বলছে, তাই ভেতরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে ওদের কথা শুনছে। তোর এই অবস্থা হলো কি করে? আর বলো না আব্বু, ফাইল নিয়ে আসার সময় কতগুলো গাড়ি নিয়ে আমাদের স্ট্রেস করে। বডিগার্ডটা গাড়ির সাথে গাড়ি বাড়ি দিয়ে ওদের কয়েকটা গাড়ি নষ্ট করে, কিন্তু কোথায় থেকে ওদের একটা গাড়ি এসে পেছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা দেয়, আর আমাদের গাড়িটা বাড়ি খেয়ে ভেঙে যাওয়ার ফলে আমার এই অবস্থা। তারপর কি হলো? এরপর বডিগার্ড আমাকে গাড়ি থেকে বের করে ওদের সাথে লড়াই করে ওদের হারিয়ে আমার কাছে আসে, কিন্তু পায়ের ব্যথার কারণে আমি হাঁটতে পারছি না, সেজন্য বডিগার্ড আমাকে কোলে নিয়ে এখানে নিয়ে আসে। থাক, আর লজ্জা পেতে হবে না, সেটা সত্যিই অনেক ভালো। হ্যাঁ আব্বু, অনেক ভালো। অন্য কেউ হলে হয়তো আমাকে রেখে
পানের ভয়ে পালিয়ে যেত। ঠিক বলছিস, আসলে এই ছেলেটা সাহস আছে। দরজার ওপাশ থেকে আমি এগুলো শুনছি আর হাসছি, কিন্তু সেই হাসির শব্দ আর কেউ শুনতে পায়নি। দরজার ওপাশ থেকে আমি বললাম, স্যার আসবো? হ্যাঁ আসো। ম্যাডাম এখন ঠিক আছে তো? অনেকটা ঠিক আছে, তুমি এটাকে বাসায় নিয়ে যাও, আমি আসছি। ঠিক আছে স্যার, চলুন ম্যাডাম। আমি তো এখনো হাঁটতে পারছি না। আসার সময় যেভাবে নিয়ে এসেছো এখন ওইভাবেই নিয়ে যাও। মানে, বলে ইরার দিকে তাকাতে কিছুটা লজ্জা পাই। আমি ইরাকে কোলে করে গাড়িতে বসিয়ে নিয়ে যাই। বাসায় পৌঁছে কোলে করে আবার রুমে নিয়ে যাই। যেই না বেডে শুয়ে দিতে যাব, অমনি বার সামলাতে না পেরে ইরার উপরে পড়ে যাই। আমি আর ইরা একজন আরেকজনের উপরে শুয়ে আছে। ইরা নিচে আর আমি তার উপরে। ইচ্ছে বসে ইরাকে একটু আদর করে দিতে, কিন্তু বডি ঘটাতে আর কিছু করলাম না। ইরার গায়ের উপর থেকে উঠলাম। সরি ম্যাডাম, আমি ভার সামলাতে না পেরে। তো সাহস কি করে হয় আমার উপর পড়ার? আর তুই এটা ইচ্ছে করে করেছিলি? সরি ম্যাডাম, আর হবে না। এখনই আমার রুম থেকে বের হয়ে যান। আমি রুম থেকে বেরোয় যাওয়ার সময় শুনি ইরা মিটে মিটে হাসছে, যদিও আমি হাসির মানে এখনো জানি না। আমি নিচে নেমে সে কিছুক্ষণ অপেক্ষা করার পর শফিকুল ইসলাম চলে এসছে। এটাকে ওর রুমে দিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তাহলে কয়েকদিন ছুটি নাও। কেন স্যার? এরা সুস্থ হতে তো অনেকদিন সময় লাগবে, ওই কয়েকদিন না হয় তুমি বাড়িতেই থেকো। এরা সুস্থ হলে আমি তোমাকে খবর দেবো। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আমি কিন্তু মাঝে মাঝে সে দেখে যাব। আচ্ছা ঠিক আছে। আমি বাসা থেকে বের হয়ে আমার আব্বুর অফিসে চলে গেলাম, কেননা ওখানে আমার 2-3 দিনের মতো কাজ পড়ে আছে। ওই কাজগুলো করতে হবে, নয়তো এরাদের এই প্রজেক্টটা ঠিক মতো করা হবে না। আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, আমি ইচ্ছে করেই ইরার পায়ে ব্যথা দিয়েছি, নয়তো 2-3 দিন ছুটি না পেলে ওনাদের কাজগুলো কে করবে বলুন। তার জন্য সরি, গল্পের নায়িকাকে কষ্ট দেওয়ার জন্য। এবার চলুন বর্তমানে আসা যাক। আমি গাড়ি ড্রাইভ করে আমার আব্বুর অফিসে চলে যাই আর ইরাদের প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকি। কেননা আমার এখন কাজ হলো এই প্রজেক্টটা কিভাবে কাজ করলে ভালো মুনাফা হবে সেদিকে খেয়াল রাখা, আর ফাইলে সব কিছু লিখে দেওয়া। তাই আমি দিনরাত কাজ করে ফাইলটা রেডি করি। আর হ্যাঁ, এই কয়েকদিন ইরারও খোঁজখবর নিয়েছি, নয়তো বলবেন নায়িকার কোনো খোঁজখবরই নেয় না, কি নায়ক। আমি আমার সকল কাজ শেষ করে যে অফিস থেকে বের হব, অমনি তানু মানে বিয়ের সাথে দেখা। স্যার একটা কথা বলবো? কি কথা? আমার না 1 সপ্তাহ ছুটি লাগবে। কেন? আমার বান্ধবীর বিয়ে, সেখানে যাব। আমাকে না বল আব্বুকে গিয়ে বলো। স্যারকেও বলেছি। তো তোমাকে স্যার কি বললো? স্যার বলেছে আপনার থেকে ছুটি নিতে। ঠিক আছে, কিন্তু ছুটি কবে থেকে নেবে? 3 দিন পর নিব ছুটি, সেজন্য একটু আগেই বলে রেখেছি। ছুটি পেয়ে যাবে। আর আমি বাসায় গেলাম। অফিস থেকে আমি আমার বাসায় চলে যাই। বাসায় গিয়ে রেস্ট নেব, কেননা এই কয়েকদিন অনেক কাজ হয়েছে। আমি রাতে ঘুমিয়ে পড়েছি আর সকালে ঘুম ভাঙে ফোনের রিংটনে। হ্যাঁ, কে বলছেন? আমি। হ্যাঁ স্যার, বলুন। কাল থেকে তুমি আবার বাড়িতে চলে আসবে। ঠিক আছে স্যার। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম আর ঘুম ভাঙলো আমার মায়ের ডাকে। কি রে, আর কত ঘুমাবি? মা, আর একটু ঘুমাতে দাও না। ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করে নিবি। তুমি যাও তো আম্মু, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে। পরের দিন ইরাদের বাসায় গেলাম। গিয়ে দেখি এরা একেবারে তৈরি হয়ে নিচে নেমে এলো। আজকে শাড়ি পরে আসলো, তবে যাই পড়ুক না কেন একদম পরীর মতো সুন্দরী লাগছে। হাঁ করে তাকানো শেষ হলে চলুন, যত সব। চলুন ম্যাডাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? কলেজে যাব। কিন্তু ম্যাডাম আপনি তো শাড়ি পরে কখনো কলেজে যান না। এই, তোকে এত কথা কে বলতে বলেছে? আমি পরে কলেজে যাব, তাকে তুই বলে দিবি? সরি ম্যাডাম। আমি বের হয়ে গাড়ি থেকে বসলাম। একটু পর এরা এসে দরজা খুলে ভিতরে বসলো আর আমি গাড়ি ড্রাইভ করে কলেজে নিয়ে গেলাম। এরা কলেজের ভিতরে গেল আর ওর বান্ধবীদের সাথে কি যেন কথা বলে আবার চলে আসলো। সেখান থেকে মার্কেটে গেলাম। ম্যাডাম নিজের জন্য কিছু শপিং করলো আর আমাকেও কিনে দিল। ওইগুলো নিয়ে ইরার বাসায় গেলাম। ম্যাডাম, আমাকে শপিং করে দেওয়ার কারণ? আমরা কাল বাদের পরের দিন বিয়ে বাড়িতে যাব, তাই তোকেও কিছু কিনে দিলাম। কালকে তোর ছুটি, কিন্তু পরের দিন সকালেই সব কিছু গুছিয়ে চলে আসবি, কেননা আমরা ওখানে 1 সপ্তাহ থাকবো। ঠিক আছে ম্যাডাম। ওখান থেকে চলে আসলাম আমার বাড়িতে। আর আব্বু আমাকে বিয়ে বাড়ি যাওয়ার কথা বলে তারাও রাজি হয়ে যায়। আচ্ছা আব্বু আম্মু, আমি কাল সকালে বের হয়ে যাব। নিজের খেয়াল রাখবে আর বৌমারও, ওর যেন কোনো ক্ষতি